1999 সালের মে মাস মাঝরাতে টেলিফোন বাজার শব্দে ঘুম ভেঙে ধরফর করে উঠে বসেন হংকং পুলিশের সিনিয়র ইন্সপেক্টর শাও লুন উইং। পুলিশ স্টেশন থেকে ভারপ্রাপ্ত অফিসার ফোন করে তাকে জানালেন খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটছে সেখানে। আফং নামের 13-14 বছর বয়সী এক কিশোরী দাবি করছে হত্যাকাণ্ডে নিহত কোন এক নারীর প্রেতাত্মা নাকি মেয়েটিকে ভয় দেখাচ্ছে। প্রথমে পুলিশ এই ঘটনা পাত্তা না দিলেও একসময় এই প্রেতাত্মার নামটি যখন মেয়েটি বলে দেয় তখন পুলিশের টনক নড়ে। আশ্চর্য, এই মহিলাটি তো বেশ কদিন ধরে নিখোঁজ, যার ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। শুধু তাই নয়, ফান ম্যান ইয়ে নামে সেই মহিলাটির হত্যাকাণ্ড এবং লাশ গুম করার পেছনে নাকি অন্যান্যদের সাথে আফং এর নিজেরও হাত আছে, আর সে কারণেই নাকি সেই প্রেতাত্মা মেয়েটিকে হন্ট করে চলেছে। এই ঘটনা শোনার পর সিনিয়র ইন্সপেক্টর শাও লুন উইং আর এক মুহূর্ত দেরি না করে তৈরি হয়ে রওনা দিলেন পুলিশ স্টেশনের দিকে। কিন্তু তখনও তিনি জানতেন না আর কিছু সময়ের মধ্যেই তিনি সাক্ষী হতে চলেছেন হংকংয়ের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও চাঞ্চল্যকর মামলার, যার নাম সারা বিশ্বে পরিচিত হ্যালো কিটি মার্ডার কেস নামে। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক ঘোস্ট অফ দ্য হ্যালো কিটি মার্ডার। চলুন তবে শুরু করা যাক। আফংকে সাথে নিয়ে তারই দেওয়া তথ্য অনুসারে 31 গ্র্যান্ডভিল রোডের একটি ভবনের 3 তলার একটি ফ্ল্যাটের সামনে এসে পৌঁছায় পুলিশ। ফ্ল্যাটে প্রবেশ করতেই বেশ অস্বস্তিকর ও নোংরা পরিবেশের সম্মুখীন হয় তারা। সারা ফ্ল্যাট জুড়েই ছিল কেমন একটা ভীতিকর নিস্তব্ধতা আর গা ছমছমে অবস্থা। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সোফার উপরে বেশ বড় সাইজের মারমেইড হ্যালো কিটি ডল পাওয়া যায় একটা, যার বাইরের অংশ সেলাই করা অবস্থায় ছিল। সেটি কাটার পর পুতুলের মধ্য থেকে উদ্ধার হয় একটি হিউম্যান স্ক্যাল বা মাথার খুলি। খুলিটির ভেতরে কিছু দাঁত এবং টিস্যু তখন পর্যন্ত লেগেছিল। পুলিশ সদস্যদের বিস্মিত হওয়ার কিন্তু তখনও বাকি। ফ্রিজের মধ্য থেকে তারা আবিষ্কার করে মানুষের শরীরের কিছু হাড় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অংশ। রান্নাঘরে একটি বড় স্টিলের কুকার বা হাঁড়ি খুঁজে পাওয়া যায়, যার ভেতরে মানুষের কাটা অংশ সিদ্ধ বা রান্না করার আলামত ছিল। বাথরুমের পাইপের মধ্য থেকেও ডিএনএর স্যাম্পল সংগ্রহ করা হয়। ফ্ল্যাটের কয়েকটি রুমের দেয়ালে এবং ফ্লোরে ছিটকে ওঠা রক্তের দাগ পাওয়া যায়। এছাড়াও প্লাস্টিকের পাইপ, বৈদ্যুতিক তার এবং গলিত প্লাস্টিকের লাইটার জব্দ করা হয়, যা দিয়ে কাউকে নির্যাতন করা হয়েছিল। এত সব প্রমাণ এবং আহামংকে সাক্ষী হিসেবে পেয়ে এই মামলা এগিয়ে নিতে পুলিশের খুব একটা ঘাম ঝরাতে হয়নি। একের পর এক বের হয়ে আসতে থাকে এই ঘৃণ্য পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের পেছনের গল্পগুলো। চলুন এই মুহূর্তে চোখ বুলিয়ে আসা যাক ঘটনার সেই অংশগুলোর ওপর থেকে। পৃথিবীতে বোধহয় কিছু মানুষের জন্মই হয় দুর্ভাগ্যের প্রতীক রূপে। ওয়েল, ফান ম্যান ইয়ে ওয়াজ ওয়ান অফ দেম। তাকে খুব ছোট বয়সে তার মা বাবা অরফানেজে রেখে এসেছিল। বাবা মায়ের আদর আর শাসন না পাওয়া এবং তারই সাথে মানুষের দুর্ব্যবহার ও তুচ্ছ তাচ্ছিল্য তাকে আস্তে ধীরে বিপথে নিয়ে যাওয়া শুরু করে। এক পর্যায়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে সে। ওদিকে বয়স 15 হয়ে যাওয়ার পরেও কেউ তাকে অ্যাডপ্ট না করায় হংকংয়ের আইন অনুযায়ী অরফানেজ ছাড়তে হয় তাকে। কিন্তু নিজের জীবন বাঁচাতে এবং ড্রাগের খরচ মেটাতে কিছু তো তাকে করতে হতোই। এক্ষেত্রেও সে বেছে নেয় সবচেয়ে সহজ ও নিকৃষ্ট পথটি। শিমসা সুই অঞ্চলের একটি নাইট ক্লাবে লাউঞ্জ হোস্টেস হিসেবে কাজে জয়েন করে সে, এবং এরই সাথে সাথে শুরু করে দেয় পতিতাবৃত্তি। ইনকামের পথ খুঁজে পাওয়ায় ড্রাগ অ্যাডিকশন তুঙ্গে ওঠে। এখানেই এনজি চিওয়েন নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তার নিয়মিত কাস্টমার ছিল সে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, অর্থাৎ প্রেমে পড়ে। কিন্তু তারই সাথে সাথে কিন্তু এই প্রেম খুব তাড়াতাড়ি বিয়েতেও গড়ায়। কিন্তু মোহ ভাঙতে খুব বেশি দেরি হয়নি। বিয়ের পর ফানকে প্রতিদিন কথায় কথায় প্রচণ্ড প্রহার করতে শুরু করে স্বামী।
ডোমেস্টিক ভায়োলেন্স যেন এই সংসারে নিত্যদিনকার ঘটনা ছিল। এরই মাঝে ফান জন্ম দেয় একটি শিশু সন্তানের, কিন্তু এর ফলে স্বামীর অত্যাচার কিন্তু থেমে থাকেনি। তবে শোনা যায় বিয়ের পর ফান নিজেকে সঠিক পথে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। ড্রাগ অ্যাডিকশন থেকেও বের হয়ে এসেছিল সে, ছেড়ে দিয়েছিল সেই আগের চাকরিটা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একসময় অত্যাচার সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে স্বামীর কাছ থেকে আলাদা থাকতে শুরু করে ফান। বাধ্য হয়ে আবারও একটি নাইট ক্লাবে হোস্টেসের কাজ নেয় সে। এখানেই তার সাথে পরিচয় ঘটে স্থানীয় মাফিয়া সদস্য এবং ড্রাগ ডিলার চ্যান ম্যান লকের সঙ্গে। দিনকে দিন ঘনিষ্ঠ হতে শুরু করে তারা। নতুন বাজারে আসা ড্রাগ আইসে বুধ হয়ে থাকতে শুরু করে দুজনে। এমনই একটা সময় ঘরের খরচ চালাতে চ্যানের কাছ থেকে $4,000 ধার করে ফান। যদিও পরবর্তীতে চ্যান দাবি করেছিল ফান ধার নয়, বরং চুরি করেছিল টাকাটা। যদিও এর কোনো কাঠখোট্টা প্রমাণ সে পুলিশকে দেখাতে পারেনি। যাই হোক, সেই টাকার সুদ খুব অল্প সময়ের মধ্যেই $10,000 এসে ঠেকে। সেই টাকা শোধ করতে না পেরে সন্তানকে নিয়ে এলাকা থেকে পালিয়ে যায় ফান। ফানের এই চেষ্টা সফলকাম হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই চ্যান তাকে খুঁজে বের করে ফেলে এবং দুই সহযোগী যথাক্রমে লিউং শিং চো এবং লিউং ওয়াই লুনকে সাথে নিয়ে তাকে অপহরণ করে। এখানে মূলত চ্যানের আত্মসম্মানে আঘাত লেগেছিল যে তার মতো একজন মাফিয়া সদস্যের টাকা আত্মসাৎ করে একটি মেয়ে পালিয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। ফানকে তুলে নিয়ে আসা হয় 31 গ্র্যান্ডভিল রোডে সেই কুখ্যাত ফ্ল্যাটটিতে। শুরু হয় তার উপর পাশবিক নির্যাতন। তাকে প্রতিদিন পাইপ ও লাঠি দিয়ে মারধর করা হতো। হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা হতো ঘন্টার পর ঘন্টা। জ্বলন্ত প্লাস্টিক গলিয়ে ঢেলে দেওয়া হতো ফানের হাতে পায়ে। লাইটার দিয়ে পোড়ানো হতো শরীর। ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া হতো মরিচের গুঁড়ো। আঘাতের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা ও পাশবিক যৌন নির্যাতন তো ছিলই। এত কিছুর পরও তাকে হাসতে বাধ্য করত তারা, এবং তার শরীরে মেথামফেটামিন বা আইস ড্রাগ প্রয়োগ করা হতো যেন ফান অজ্ঞান না হয়ে যায় এবং তাদের করা প্রতিটি আঘাত সে অনুভব করতে পারে। চ্যানের দুই সহযোগী ছাড়াও এই নির্যাতনে অংশ নিয়েছিল ফং, সেই কিশোরীটি যার মাধ্যমে পরবর্তীতে এই ভয়াবহ ঘটনার পর্দা ফাঁস হয়েছিল। সে খুব সম্ভবত চ্যানের দুই সহযোগীর কোনো একজনের গার্লফ্রেন্ড ছিল। টানা এই নির্যাতনা সহ্য করতে না পেরে 1999 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ফান ম্যানিয়ে মৃত্যুবরণ করে। আর এরপরই শুরু হয় এই ঘটনার আরও এক বিভৎস দিক, মৃতদেহ লুকিয়ে ফেলার চেষ্টা। এক্ষেত্রেও পৈশাচিকতার কোনো কমতি রাখেনি খুনিরা। তারা ঠান্ডা মাথায় খুনের প্রমাণ লোপাটের কাজ শুরু করে দেয়। তারা প্রথমে মৃতদেহটি কয়েকদিন বাথরুমে ফেলে রাখে। তার পাশের ঘরেই নাকি তারা পার্টি করত এবং সিনেমা দেখত। এরপর ডেড বডি ডিসপোজ করার লক্ষ্যে দেহটিকে তারা ছোট ছোট কয়েকটি টুকরো করে ফেলে। তারপর হাড় থেকে মাংস আলাদা করার জন্য একটি বড় পাত্রে তারা সেগুলোকে বয়েলও করেছিল। প্রসেস শেষ হয়ে যাওয়ার পর ফানের মাংস ও চামড়াহীন মাথার খুলিটিকে লুকিয়ে ফেলার জন্য হাতের কাছে থাকা একটি হ্যালো কিটি মারমেইড ডলের মধ্যে সেটিকে ঢুকিয়ে রাখে। সেই পুতুলটি তারা সোফার কুশন হিসেবে ব্যবহার করত। ফানের শরীরের কিছু ইন্টারনাল অর্গানস তারা ফ্রিজে রেখে দিয়েছিল। বাকি অংশ এবং হাড় তারা বেশ কয়েকটি গার্বেজ ব্যাগে ভরে হংকংয়ের বিভিন্ন ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আফং নিজে সরাসরি এসব কাজে হাত না লাগালেও সব কিছুই নিজের চোখে দেখেছিল। আর এই ঘটনার কয়েকদিনের মধ্যেই সে ঘুমের মধ্যে ফানকে দেখতে শুরু করে। এমনকি অন্ধকার রাতে কোনো নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে নাকি মাঝে মধ্যেই ফানকে দেখত তাকে অনুসরণ করতে। এই সকল ভৌতিক ব্যাপার এবং আত্মগ্লানি সহ্য করতে না পেরে এই ঘটনার 1 মাসের মাথায় সে থানায় এসে আত্মসমর্পণ করে এবং সব ঘটনা বলে দেয়। তার সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের উপর ভিত্তি করে খুব তাড়াতাড়ি মূল আসামিদের আটক করা হয়। মামলা শেষে আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আর আফং রাজসাক্ষী হওয়ায় এই
মামলা থেকে মুক্তি পায়। যদিও তাদের মধ্যে লিউ শিংচো জেল হাজতে ভালো আচরণ করায় 2014 সালে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু স্বভাব কি আর এত সহজে বদলায়? 2022 সালে 10 বছরের এক মেয়ে শিশুকে সেক্সুয়াল অ্যাসল্ট করার অপরাধে শিংচোকে আবারও 1 বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হয়। মানুষের মনের অন্ধকার মাঝে মাঝে কল্পনাকেও হার মানায়। হ্যালো কিটি পুতুলের ম্লান হাসি আজীবন এক দুর্ভাগা নারীর আর্তনাদের সাক্ষী হয়ে রবে। ধারণা করা হয় আফং তীব্র অনুশোচনা বোধ থেকে ফান এর প্রেতাত্মাকে দেখতে পেত। প্রিয় দর্শক, আপনারও কি ঠিক সেটাই মনে হয়, নাকি এর পেছনে রয়েছে অন্য জগতের কোনো রহস্য? আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটিকে, আর ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।